ডিএনএ আন্দোলনটা আপনারা লাগাতার এই আন্দোলনটা করে আসছেন এবং সুপ্রিম কোর্টের রায় হয়ে রয়েছে, তৎসত্ত্বেও এখনো পর্যন্ত কেউ কেউ অবশ্য আমি দেখছি কেউ বিজেপি প্রভাবিত কিছু কিছু ইউটিউব চ্যানেল বলছে সব মিটে গেছে, এই মাস থেকেই পাবেন, সব ঠিক হয়ে গেছে, কোনো বিভ্রান্তি তৈরি করছে একদল, আপনাদের প্রসঙ্গ উল্লেখ করা হচ্ছে বলছে এটা বিভ্রান্তি তৈরি করছে, কিচ্ছু না, নতুন সরকার এসে দিয়ে দেবেন। ব্যাপারটা কি সত্যি তাই? আপনি তো বলবেন যে ডিএনএও কোথায় রইল? বিচার বিভাগের এই ভয়ঙ্কর রকম অবস্থা, বিচার বিভাগের রায় হয়ে যাওয়ার পরেও তারা টালবাহানা করছেন। হ্যাঁ, অনেকেই বলছেন যে আমরা বিভ্রান্তি তৈরি করছি। এখন আপনার তো দীর্ঘ অভিজ্ঞতা সাংবাদিক হিসেবে, আর আনিসুদ্দাও রয়েছেন আইনজীবী। আপনি আমাকে বলুন, 5ই ফেব্রুয়ারি 2026 সুপ্রিম কোর্টে রায় হয়েছে যে 15ই মের মধ্যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে 2009 এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া দিয়ে রাজ্য কর্মী এবং পেনশনারদের দিয়ে দিতে হবে। সেই কাজটা আজ পর্যন্ত আগের সরকারও করেননি, এখন এই সরকারও করে। এবার সুপ্রিম কোর্ট বলেছেন রোপা 2009 যেটার উপর আমাদের মামলা, সেখানেও স্পষ্ট বলা আছে যে এআইসিপিআই অনুসারে অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ বা ডিআরএস রিলিফটা বকেয়া দিতে হবে। এখন স্বাভাবিকভাবে সরকার কি করেছে, আগের সরকার বললেন যে 2011 সাল থেকে নাকি একটা তাদের নিজেদের স্টেট বেসড সিপিআই আছে, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। অথচ আপনি দেখুন স্যাটে, হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে বারবার বিচারপতিরা প্রশ্ন করেছেন, অন রেকর্ড আছে শুনানিতে রাজ্য সরকারের আইনজীবীদের, যে আপনারা যখন এআইসিপিআই কে মান্যতা দিতে চাচ্ছেন না, তখন কেন আপনারা দিল্লি বা চেন্নাইয়ের যে রাজ্য সরকারি কর্মচারী তাদেরকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিচ্ছেন, আবার আপনাদের রাজ্যের ক্ষেত্রে যারা মানে পশ্চিমবাংলায় কাজ করছে তাদের ক্ষেত্রে আপনারা তাহলে কোন সূচকের ভিত্তিতে দিচ্ছেন? তাদের আইনজীবীরা কিন্তু 5ই ফেব্রুয়ারি 2026 আগে পর্যন্ত কোন স্তরের আদালতে বলতে পারেননি যে তাদের অন্য কোনো সূচক আছে। এখন আগের সরকার একটা মিথ্যে এই ধরনের সূচক ঠিক করে তার ভিত্তিতে কিছু কর্মচারীকে দিলেন এবং তাতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে যা প্রাপ্য হতো 16 থেকে 19 পর্যন্ত তারা প্রথম পর্যায়ে দিয়েছেন, তার থেকে 57% টাকা তারা কম পেলেন এবং গ্র্যান্ট ইন এইডদের জন্য একটা অর্ডার করলেন কিন্তু দিলেন না। বর্তমান সরকার এসে 1 জুন আমাদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর যে বৈঠক হলো, সেখানে আমি মুখ্যমন্ত্রীর পদটা তো সাংবিধানিক, তিনি আমারও মুখ্যমন্ত্রী, কাজেই মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী এই কথাটা বলতে কিরকম একটা গায়ে লাগে, কিন্তু তিনি আমাদের যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সম্পূর্ণ বিপরীত পথে তিনি হাঁটছেন। তিনি বলেছিলেন আমার সরকার কর্মচারীদের সঙ্গে আদালতে লড়াই করবে না, আমরা কর্মীদের সঙ্গে আদালতে লড়াই এতে বিশ্বাস করি না। কিন্তু কাজে যেটা করলেন, যে আগের সরকার যে চক্রান্তমূলকভাবে ভুল হিসেবটা করেছিলেন সেটাকেই তারা মান্যতা দিলেন, সেখানেই থেমে থাকলেন না। বললেন যে 100% নিউট্রালাইজেশনের বদলে 85% নিউট্রালাইজেশন করবেন। অর্থাৎ আগের সরকার আমাদের প্রাপ্যের থেকে 57% টাকা কম দিয়ে হিসেব করছিলেন, এখন আবার আরো 15% নিউট্রালাইজেশন কমে গেল, মানে আরো কতটা টাকা যে কমে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আগের সরকার বলেছিলেন 26 ডিসেম্বরের মধ্যে তারা দেবেন, এই পর্যন্ত তাদের সময় দেওয়া হোক। এনারা সুপ্রিম কোর্টে জানিয়েছেন যে ওই 2028 সালে চলে গেছেন। স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টে যে কমপ্লায়েন্স রিপোর্ট রাজ্য সরকার দিয়েছেন তাতে ভয়ঙ্করভাবে বলেছে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরা নাকি এই রায়ের আওতায় নয়। অথচ আপনি দেখুন, আমরা যে মামলাটা করেছিলাম রোপা 2009 উপরে, সেখানে আমাদের পিটিশনে আমরা কি বলেছিলাম, যে যাদের বেতনক্রম পঞ্চম রাজ্য বেতন কমিশন ঠিক করেছে এবং যারা পঞ্চম রাজ্য বেতন কমিশনের ওই সুপারিশ অনুসারে
রূপা 2009-এ যাদের বেতনক্রম সংশোধিত হয়েছে তার মধ্যে রাজ্য কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা যেমন আছেন, তার সঙ্গে পোর্ট, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, আন্ডারটেকিং থেকে আরম্ভ করে শিক্ষক, শিক্ষাকর্মী সবাই আছে। রাজ্য সরকার কিন্তু পুরোপুরি গ্র্যান্ট ইন এড, অর্থাৎ বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষক, শিক্ষাকর্মী, আন্ডারটেকিং এদেরকে বাদ দিয়ে দিচ্ছে, বলছেন এরা আওতায় পড়ে না। অথচ দেখুন ওই রোপা 2009-এর 25 নম্বর পাতায় অত্যন্ত সুনির্দিষ্টভাবে তখনকার অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত তিনি লিখে রেখে গিয়েছিলেন, একটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট সরকারের জন্য করে রেখে গিয়েছিলেন যে রাজ্য সরকারি কর্মচারীদের এবং অবসরপ্রাপ্তদের যেদিন থেকে যে হারে ডিএ দেওয়া হবে সেই দিন থেকে সেই হারে ডিএ বা ডিয়ারনেস রিলিফ এই গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনের কর্মচারীদেরও দেওয়া হবে, অবসরপ্রাপ্তরও দেওয়া হবে। ওই 2000 রূপা 2009-এর 25 নম্বর পাতা, এই অর্ডারটাই সুপ্রিম কোর্টের 5ই ফেব্রুয়ারি যে রায় দিয়েছে তার 17 নম্বর পাতায় আপনি খুঁজে নিন। আবার আগের রাজ্য সরকার যে হিসেব সুপ্রিম কোর্টে দিয়েছিলেন তাতে তারা বলেছিলেন 23,000 কোটি টাকার মতো লাগবে কর্মরত রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য, আর বাকি টাকাটা 41,770 কোটি টাকার হিসেব দিয়েছিলেন, বাকি টাকাটা হচ্ছে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য। অর্থাৎ সুপ্রিম কোর্টেও রাজ্য সরকার ইতিমধ্যে মেনে নিয়েছেন যে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনের কর্মরত কর্মী এবং অবসরপ্রাপ্তরা এই মামলার রায়ের অন্তর্ভুক্ত। অথচ নতুন সরকার কমপ্লায়েন্স রিপোর্টে পরিষ্কার সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন যে এই রায়ের আওতার বাইরে রাখা হোক গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশন। এবার ধরুন কলকাতা কর্পোরেশন এলাকার যারা পেনশনার আজ পর্যন্ত তারা 1 নয়া পয়সা পাননি। ভিন বলছে নাকি রাজ্যে এ মাস থেকে পেয়ে যাবেন, এ সরকারি- মাস বলা হচ্ছে এই মাস থেকে তারা পেতে শুরু করবেন এবং আপনাদের ইয়েতে ওই সবই তো ভবিষ্যৎকাল, বর্তমান হচ্ছে না। 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 1 সপ্তাহের মধ্যে এদের বিষয়টা হয়ে যাবে। আজকে আপনি যে সময় আজকে অনুষ্ঠান করছেন 4 আগস্ট, 1 সপ্তাহ এখনো হয়নি, সবই ভবিষ্যতের গর্ভে ঠেলে দিচ্ছেন। শুধু তাই নয়, যে মানে বর্তমান ডিএ বা পে কমিশন নিয়েও তারা কিন্তু পুরোপুরি প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। কাজী আমরা তো কোনো অসত্য কথা বলছি না, আমি সোজা সাপটা বলছি। আগের সরকার ভয়ঙ্কর রকমের কর্মী বিদ্বেষী ছিল, এ নিয়ে সন্দেহের কোনো বাতাবরণ নেই। আমরা 15 বছর সেই সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। বর্তমান সরকার অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় কর্মী বিদ্বেষের জায়গায় ওই সরকারকেও ছাপিয়ে গেছে। আপনি ভাবুন, যেদিন ওই 19শে মে ওই যে অর্ডারটা বেরিয়েছিল, আপনি আপনার চ্যানেলে একটা অনুষ্ঠান করেছিলেন, একদম। আপনার হয়তো মনে আছে। হুম সেদিন আমি একটা কথা বলেছিলাম এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে 1 জুনের বৈঠকেও আমি মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আপনাকে কর্মচারীদের বাক স্বাধীনতা হরণ করার প্রয়োজনটা পড়লো কেন। সরকার তখনই কর্মচারী সংগঠন বা কর্মচারীদের বাক স্বাধীনতা বলার অধিকারটা কেড়ে নেয় যখন তারই আশঙ্কা থাকে যে রাজ্য কর্মীরা সরকারের বিরুদ্ধে সমালোচনা করবেন। সমালোচনা কখন করবেন? যখন রাজ্য কর্মীদের স্বার্থের বিরুদ্ধে কোনো নীতি, কর্মসূচি বা সিদ্ধান্ত সরকার নেবেন। তার মানে 19শে মে এই সরকার জানতেন যে তারা রাজ্য কর্মীদের বিরুদ্ধে অদূর ভবিষ্যতে এমন অনেক সিদ্ধান্ত নেবেন যেগুলো রাজ্য কর্মীদের মধ্যে রোষ তৈরি করবে, তারা সরকারের সমালোচনা করবে। এই জন্যই সেদিন মুখ্য সচিবের অর্ডারে তারা কর্মচারীদের বাক রোধ করার, গণতন্ত্রের কণ্ঠ রোধ করার প্রয়াসটা নিয়েছিলেন। সেটাই হচ্ছে আজকে। আমরা কোনো বিভ্রান্তি ছড়াচ্ছি না, আমরা সোজা কথাটা সোজাভাবে বলছি। যারা বলছেন যে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনের কর্মীদের আশ্বাস দিচ্ছেন, আপনারা অপেক্ষা করুন। আচ্ছা বলুন তো, আমরা 2016 সালে মামলা করেছি, আমাদের অন্যতম মামলাকারী কনফেডারেশনের ট্রেজারার ইন্দ্রনীল মিত্র তিনি প্রয়াত হয়েছেন। অন্যতম মামলাকারী প্রয়াত স্বপন দে, যিনি অর্থ দপ্তরের কর্মী, তিনি প্রয়াত হয়েছেন। অসংখ্য পেনশনার প্রতিদিন
চলে যাচ্ছেন পরপারে, অনেক কর্মরত কর্মী চলে যাচ্ছেন। আজকে 11 বছরে মামলা, আর কতদিন আমরা অপেক্ষা করতে বলবো? এই মুখ্যমন্ত্রী তো বিরোধী দলনেতা থাকাকালীন বিভিন্ন সংগঠনের মঞ্চে গিয়ে বলেছেন যে আমি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিয়ে দেওয়ার পক্ষে, আমার সরকার এলে মামলার রায় অচিরে কার্যকর হয়ে যাবে। আর আজকে সেই সরকার কর্মীদের বঞ্চিত করতে চাইছেন ভয়ঙ্কর ভাবে। কাজী যারা বলছেন অপেক্ষা করতে, নিশ্চিত যে তারা এই সরকার সামান্য বঞ্চনা করছে, এটা আপনি নিশ্চিত, মানে আপনি খুব দায়িত্ব নিয়ে বলছেন তো? একবারে 100%। আজকে আপনি বলুন তো, সরকারের মনোভাবটা বুঝতে হবে। এই যে আশা কর্মীদের, ওই এক এমএলএ কি চন্দনা বাউরি, তিনি যেভাবে বলছিলেন এবং যার পরিণতিতে একজন আশা কর্মীর মৃত্যু হয়েছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। কে এই চন্দনা বাউরি? তিনি যে বিধানসভায় বিধায়ক হিসেবে যে 1,25,000 টাকা, তার সঙ্গে হরেক কিসিমের টাকা পান, তার কি যোগ্যতা আছে? তিনি কোন যোগ্যতায়, কোন অধিকারে? আশা কর্মীদের দায়িত্ব আপনি জানেন, নিচের তলায় স্বাস্থ্য ব্যবস্থা বলে কিচ্ছু নেই। গোটা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাটা টিকে আছে এই আশা কর্মীদের জন্য। হাত দিতে পারে না কিল মারার গোসাই, আজকেও তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটাই হচ্ছে সরকারের মানসিকতা, সরকারের মনোভাব টুয়ার্ডস কর্মীদের প্রতি। কাজে এ ব্যাপারে আমার কোনো সন্দেহের অবকাশ নেই। এই সরকার বঞ্চনা করছে এবং আগের সরকারের থেকে বেশি হারে বঞ্চনা করছে। বেশ, আমার সময় একদম শেষ। আমি আনিসুর রহমানের কাছে খুব সংক্ষেপে জানতে চাইব। আনিসুর, আপনি শুনলেন যে একটা রায় হয়ে গেছে, সুপ্রিম কোর্ট বলেছে। যখন বিরোধী দলনেতা ছিলেন এ রাজ্যের এখনকার মুখ্যমন্ত্রী, তখন তিনি বলেছিলেন আমি এদের সমর্থন করি, মঞ্চে গেছেন। এখন যখন সরকার এসেছেন তখন তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু সেটা পালন করছেন না, বরং আবার আদালতের দিকে নানা ধরনের অজুহাতে আদালতে যাচ্ছেন এবং জটিলতা তৈরি করছেন। মানে এই যদি অবস্থা হয় তাহলে সদিচ্ছা কোথায়? আসলে দুর্বৃত্তের ছলের অভাব হয় না। বিরোধী দলনেতা ছিলেন তখন অনেক লম্বা চওড়া অনেক কিছু বলেছেন, আর এখন যখন ক্ষমতার মস্তদে বসেছেন, এখন যে প্রতিশ্রুতি দিয়ে তিনি ক্ষমতা দখল করেছেন বা ক্ষমতার গদিতে বসেছেন, সেই প্রতিশ্রুতি রক্ষার দায় এবং দায়িত্ব তার। যদি না পারেন তাহলে কিন্তু এই সরকারি কর্মচারী সহ সাধারণ নাগরিক, সাধারণ জনগণ মাত্র এই প্রায় 3 মাস হতে চললো, আর 5 দিন পরে 3 মাস পূর্ণ হবে। 9 মে ক্ষমতা বসছিল, কিন্তু কোন প্রতিশ্রুতিটাই রক্ষা করলো? 400 টাকায় গ্যাস দেবেন বলেছিলেন, 30-32 টাকায় পেট্রোলের রাজ্য শেষ নিত, সে শেষটা সরিয়ে দেবেন বলেছিলেন। হ্যাঁ, আপনার যারা লক্ষ্মীর ভান্ডার পায় তারা সব অন্নপূর্ণা যোজনার টাকা পাবে থেকে আরম্ভ করে সমস্তটাইতে জুমলা। শুধুমাত্র সংখ্যালঘু মানুষজনদের বিরুদ্ধে বিষোদ্গার, তাদের বিরুদ্ধে ঘৃণা ভাষণ, এটাই তার পুঁজি। এটা দিয়েই তিনি ভাবছেন যে 5 বছর চালিয়ে দেবেন। তাদের ঈদের কোরবানি বন্ধ, তাদের ঈদের রেড রোডে নামাজ বন্ধ, তাদের ওবিসি বন্ধ, তাদের ইমাম ভাতা বন্ধ। এই একটা নির্দিষ্ট কমিউনিটিকে কি করে টাইট দিতে হয়, তাদের বিরুদ্ধে শুক্রবারই, তাদের বিরুদ্ধে জেহাদি, তাদের বিরুদ্ধে একেবারে মানে যা খুশি তাই ঘৃণা ভাষণ তিনি দিয়ে চলেছেন। প্রতিশ্রুতি রক্ষার দায় এবং দায়িত্ব তিনি পালন করছেন না। ফলে মানুষ বুঝতে পেরেছেন 3 মাসে এই সরকার অন্তত শুভেন্দুর নেতৃত্বে 5 বছর চলতে পারে বলে অন্তত আমার বিশ্বাস হচ্ছে না। আমি একেবারে শেষে আসবো, এক কথা উত্তর সম্ভব। আপনারা কি আইনের রাস্তাতেই আবার হাঁটবেন? মানে এই ডিএর ইয়েটাকে নিয়ে আপনারা আইনি লড়াই লড়বেন? আমাদের আইনের রাস্তায় হাঁটা ছাড়া বিকল্প কিছু নেই। আইনের রাস্তায় যেমন আমরা হাঁটবো, আমরা আন্দোলনের রাস্তাতেও হাঁটবো। কিন্তু আইনের রাস্তাতে সমস্যা হচ্ছে যে মহামান্য আদালত তারা বহুবার বলেছেন জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনায়েড। আজকে 11 বছরে মামলা, সুপ্রিম কোর্টে যেদিন 2022 সালের 28শে নভেম্বর মামলার প্রথম শুনানি হলো, তার দ্বিতীয় শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে 2018 সালের রায়, সরকার রায়কে লিগ্যালিটি দিয়ে দিয়েছে, এতদিন পরে আপনারা এসএলপি করছেন কেন? রায়কে তো আপনারা লিগ্যালিটি দিয়ে দিয়েছেন। সেদিনই সুপ্রিম কোর্ট এই এসএলপিটা খারিজ করে দিতে পারতেন তাদের কথা অনুসারে। কিন্তু আজকে রায় হলো, তারপরে আমরা তারিখ পে তারিখ সংস্কৃতিতে ভুগছি এবং
যে বেঞ্চ এই রায় দিয়েছিলেন 23শে আগস্ট, সেই বেঞ্চের অন্যতম বিচারপতি অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল অবসর নিচ্ছেন। এখন সর্বতোভাবে একটা চেষ্টা হচ্ছে যাতে অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল অবসর গ্রহণ পর্যন্ত মামলাটাকে পিছিয়ে দেওয়া যায়।